P9 এর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। এটা আমাদের বেশ কিছু বেসিক কনসেপ্ট আছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন আর ভরের আপেক্ষিকতা। তো এই ফর্মুলাগুলো আমরা মোটামুটি সবাই জানি যে L ইকুয়াল টু L নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তারপর T ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর ম্যাথের জন্য ছিল M ইকুয়াল টু M নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখানে একটু স্পেসিফাই করা ভালো যে অনেক সময় দেখবা ভি বাই সি এই টার্মটাকে বিটা দ্বারা রিপ্লেস করে, আর গামা টার্মটাকে এভাবে লিখে লরেন্স ফ্যাক্টর। তাই একবারে এটাকে এভাবে লেখেন 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বিটা স্কোয়ার। অনেক সময় লেখার সুবিধার জন্য এগুলো ইউজ করে। তো আমাদের মেইনলি এই চ্যাপ্টারে সমস্যা যেটা হয় এল এল নট কিংবা টি টি নট এম এম নট এগুলোর পরিচয় নিয়ে, কোন ক্ষেত্রে আমরা এল টি এম বলবো আর কোনগুলোর ক্ষেত্রে এল নট টি নট এম নট বলবো, কারণ এগুলো উল্টে গেলে আসলে অঙ্কটা পুরোই মিসিং। তো এর জন্য আমাদের একটা খুব সহজে মনে রাখার কথা, সেটা হচ্ছে এরকম: যদি নিজেরটা নিজে মাপি, এই কথাটা দ্বারা এটা বোঝাতে যাচ্ছে যে রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো, ওকে, এই কথাগুলো বললে খুব কনফিউশন লাগে। তার চেয়ে বেটার নিজেরটা বলতে আমরা এখানে বুঝবো নিজের বয়স কেউ নিজে মাপলো, তাহলে সে টি নট মাপলো, ওকে, প্রপার টাইম বা সঠিক সময় যেভাবে যা আমি ডাকি না কেন, যদি বলি যে নিজেরটা নিজেই মাপছি আমরা, কোনো এভাবে বলা হলো কোনো একটা মিউন কণা নিজের বয়স নিজে মাপলো, কিংবা আমরা পৃথিবীতে বসে এই আমার হাতের পেন্সিলটার বা এই মার্কারটার কলমের দৈর্ঘ্য মাপলাম, এখানে দাঁড়ানো আমার সাপেক্ষে এটা স্থির, তাহলে এই দৈর্ঘ্যটা হবে এই এল নট। তাহলে এরকম কোন ক্ষেত্রে কি অনেকেই একটা ভুল জিনিস ভাবি, সেটা হচ্ছে এরকম যে একটা পৃথিবী থেকে রকেট যাত্রা শুরু করছে একটা সার্টেন বেগ নিয়ে, তাহলে এখানে কে গতিশীল এই প্রশ্নটা অবান্তর। কারণ রকেট চারিকে যদি জিজ্ঞেস করি তাহলে রকেট চারি বলবে আমি নড়তেছি না, কারণ আমার আশেপাশে যা ছিল তাই আছে, পৃথিবীটা বরং পেছন দিকে রওনা দিচ্ছে। অন দি আদার হ্যান্ড পৃথিবীতে বসে আমরা কি ভাববো যে আমরা আমাদের মতোই আছি, আমাদের আশেপাশে গাছ বা অন্য কিছু এগুলোর কোনো নরমচরণ নাই, বরং রকেটটা হচ্ছে সামনের দিকে আগে যেতেছে। সো এটা ডিপেন্ড করে যে কে গতিশীল, এটা কে মাপতেছে তার উপর। এখন কোয়েশ্চেন হচ্ছে এই রকেটে বসে একজন যদি একটা স্কেলের দৈর্ঘ্য মাপে, তাহলে সেটা কি এল নাকি এল নট? মনে হচ্ছে রকেট তো গতিশীল, তাহলে সে কি গতিশীল অবস্থায় মাপলে আমরা জানি এল, অনেক সময় বলবে যে গতিশীল অবস্থা মাপলে এই, স্থির অবস্থা মাপলে এই। তাহলে এই গতিশীল বা স্থির এই কথাটা মিনিং কিন্তু একটু কমপ্লেক্স। সেটা হচ্ছে এরকম: ঘটনা যার সাপেক্ষে স্থির, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ঘটনা যার সাপেক্ষে স্থির, সে যেগুলো মাপবে সেগুলো সব হচ্ছে নট, এল নট কিংবা এম নট কিংবা টি নট। আর ঘটনা যার সাপেক্ষে গতিশীল, সে যেগুলো মাপবে সেগুলো হচ্ছে এল এম কিংবা টি। কথাটা আমি কি বোঝাতে চাচ্ছি খেয়াল করবে। এই যে রকেট চারির কাছে এই স্কেলটা কিন্তু সারা জীবন একই জায়গায়, তার কাছে ঘটনাটা কিন্তু স্থির। যদিও রকেটটা কিন্তু পৃথিবী থেকে গতিশীল, কিন্তু মেইন ঘটনাটা কি স্কেল মাপা বা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য বা স্কেলটা কিন্তু তার সাপেক্ষে স্থির। ফলে সে যেটাই মাপবে সেটাই হচ্ছে এল নট। ওকে, সাপোজ 3 মিনিট ধরে মাপলো, তাহলে এই ঘটনাটা তার সাপেক্ষে স্থির, কারণ ওই স্কেলটা বা একটা মাছি উঠতেছে এখানে বসে, এই ওরার ঘটনাটা তার থেকে দূরে সরে যাচ্ছে না, সে যেখানে আছে ওইখানেই। বাট এই পৃথিবী থেকে যদি দেখি স্কেলটা প্রথমে এইখানে, রকেটটা তারপর একটু সামনে, তারপর আর একটু সামনে, তার এই স্কেল মাপার ঘটনাটা পৃথিবী থেকে কেউ দেখলে তার কাছে গতিশীল, এই স্কেল ব্যাপারটাই গতিশীল। তাহলে সে যদি কিছু মাপে পৃথিবীতে বসে, তাহলে সে কিন্তু গতিশীল অবস্থায় মাপলো, কারণ তার সাপেক্ষে ওই স্কেলটা গতিশীল। সো সে যদি স্কেলটা দৈর্ঘ্য মাপে সে হবে এল, সে যদি ওই লোকটার বয়স মাপে সেটা হবে টি, সে যদি ওই লোকটার ভর মাপে সেটা হবে এম। অন দি আদার হ্যান্ড ওই লোকটা যদি নিজের ভর নিজে মাপে এম নট, নিজের বয়স নিজে মাপে টি নট, ওই স্কেলটার দৈর্ঘ্য সে যদি মাপে এল নট। একই কথা প্রযোজ্য। এবার পৃথিবীবাসী যদি নিজের বয়স নিজে মাপে, সে 3 মিনিট ধরে ভাত খাচ্ছে সেই সময়টা মাপে, কিংবা তার নিজের ওজন যদি সে নিজে মাপে, সব হবে নট। ওই একই জিনিসকে যদি ও দেখে তাহলে সে দেখবে পৃথিবীবাসী প্রথমে এখানে, তারপর পৃথিবীটা এখানে, তারপর পৃথিবীটা আরও পেছাচ্ছে। সো মাইন্ড ইট, আমরা যদি সহজে বলতে চাই, কেউ যদি নিজেরটা নিজেই মাপে তাহলে সব নট হবে, আর পোদ্দারি করতে গিয়ে যদি সে অন্যেরটা মাপতে যায় তাহলে সব হবে এল এম এবং টি। ওকে, এই চ্যাপ্টারে এই জিনিসগুলো যতটা ইম্পর্টেন্স দিয়ে আমরা দেখি, কিন্তু অনেকটা অবহেলিত একটা টপিক হচ্ছে লরেঞ্জ রূপান্তরটা। ওকে, লরেঞ্জ রূপান্তরটা কী ছিল? এই একটা ফ্রেম বলতে গাছ কিংবা প্ল্যাটফর্ম, ট্রেনের বা রেল লাইন, যা মন চায় কি, এটা একটা সাপোজ গাছ। যখনই আমরা ফ্রেম বলবো ওটা বুঝতে কষ্ট হলে মনে রাখবা যেখান থেকে মাপতেছি কোনো কিছু। তাহলে এটা একটা গাছ আর এটা সাপোজ একটা রকেট। ওকে, সেই ফ্রেমটাকে ধরলাম আমরা।
এই রকেটটা ভি সমবেগে, সমবেগ কিন্তু মাস্ট, কারণ আমরা এখানে যত সূত্র বলবো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে সব কিন্তু সমবেগের ক্ষেত্রে জড় প্রসঙ্গ কাঠামো হতে হবে। তাহলে আমরা ধরলাম এই কাঠামোটার নাম হচ্ছে এস এবং এই কাঠামোটার নাম হচ্ছে এস প্রাইম। ওকে, তো কোনো একটা জিনিস, সাপোজ এখানে একটা পাখি অর সামথিং, সেটার অবস্থান এই প্রাইম কাঠামো থেকে দেখা গেল, তার স্থানাঙ্কগুলো হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং জি প্রাইম। আর এস কাঠামো থেকে কি দেখব সেই ব্যাপারে আমাদের ফর্মুলাগুলো হচ্ছে এমন যে, এটা তো জানোই যে যে বরাবর গতিশীল, এক্স অক্ষ বরাবর গতিশীল, চেঞ্জগুলো শুধু ওই অক্ষ বরাবরই হবে। তাহলে কি দাঁড়ায়, বিষয়টা দাঁড়ায় এরকম যে এস কাঠামো থেকে দেখলে হবে এক্স প্রাইম তো ছিলই প্লাস ভি টি প্রাইম। ওকে, কিন্তু এটা ছিল গ্যালিলিও রূপান্তর। আর অন দি আদার হ্যান্ড লরেন্স বাড়তি একটা টার্ম নিয়ে আসছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাকে আরেকটু সুন্দর করে লেখা যায়, এক্স হবে গামা ইন্টু এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম, ওয়াই হবে ওয়াই প্রাইম, কারণ ওই অক্ষ বরাবর তার গতিশীলতা নেই, ফলে ওই মাত্রাগুলোর কোনো চেঞ্জ হবে না। জি হবে জি প্রাইম, ফলে এই তিনটা সিমিলার। একটু কমপ্লেক্স দেখা হচ্ছে টাইমের ব্যাপারটা। কোন একটা ঘটনা যদি দেখে সে টি প্রাইম এই টাইমের মধ্যে ঘটছে, এই টাইম ব্যবধানে ঘটছে, তাহলে এই ফ্রেম থেকে দেখবে টি হবে টি প্রাইম প্লাস ভি এক্স প্রাইম ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, এই সূত্রগুলো আমরা দেখছি এস প্রাইম জানে, তাহলে এস কাঠামো থেকে কেমন হবে। একই কথা উল্টা ক্ষেত্রেও প্রযোজ্য, যে আমার এইখানে যদি স্থানাঙ্কগুলো হয় এক্স ওয়াই জি, তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম জি প্রাইম এগুলো কি হবে, একই কথা। এ তখন নিজেকে স্থির ভাববে এবং এই কাঠামোটা তখন মাইনাস ভি বেগে বিপরীত দিকে যাত্রা শুরু করবে। সো এই ক্ষেত্রে যত প্লাস ভিটি আছে সব জায়গায় মাইনাস হয়ে যাবে। সো আমরা আশা করি একটা পারলে বাকিটা বুঝবো আর কি। ওকে, তো এটাকে একটু সুন্দর করে লেখে যে টি ইকুয়াল টু গামা, গামা হচ্ছে লরেন্স ফ্যাক্টর। ওভাবে না মনে থাকলে বোঝার দরকার নেই, বাট মানে এই ফর্মে দেখতে একটু কমপ্লেক্স দেখে সূত্রগুলো, এইভাবে লিখলে একটু সুন্দর দেখে। ওকে, তো আমরা এখন লরেন্স ফ্যাক্টর দিয়েও কিছু অঙ্ক করবো, কারণ লরেন্স দিয়ে আসলে আমাদের অঙ্ক করা হয় না বলেই চলে। তো আজকে আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো, তারপর সেই ট্রেডিশনালগুলো দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন আর ভরের আপেক্ষিকতা, এই তিনটার অঙ্কগুলো তো অবশ্যই দেখবো। ওকে, লরেন্সের একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে এমন, সাপোজ এটা একটা কাঠামো, হতে পারে একটা গাছ। তো ওই গাছের সামনে দাঁড়িয়ে একটা লোক দেখলো কি দুইটা বোমা, যারা 5 কিলোমিটার দূরে অবস্থিত, বেশ দূরে। তো এই 5 কিলোমিটার দূরে অবস্থিত বোমাটার একটা ফাটলো, তার কিছুক্ষণ পর দ্বিতীয়টা ফাটলো। সেই কিছুক্ষণটা কত, দুইটা বোমা 5 মাইক্রোসেকেন্ড ব্যবধানে ফাটলো, মানে প্রথমটা ফাটার 5 মাইক্রোসেকেন্ড পর দ্বিতীয়টা ফাটলো। অন দি আদার হ্যান্ড আরেকটা কাঠামো, সাপোজ এটা একটা রকেট হতে পারে আর সামথিং, খুব দ্রুত ডান দিকে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে। তো সে দেখলো কি এই দুইটা বোমা একই সঙ্গে ফুটছে সাইমালটেনিয়াসলি। তো কোয়েশ্চেন হচ্ছে ভি কত, কত বেগ নিয়ে ছুটতেছে তাহলে দ্বিতীয় কাঠামোটা কিংবা রকেটটা। তো এটার জন্য লরেঞ্জের খুব সিম্পল, এটাকে কাঠামো ধরলাম আমি এস, এটাকে ধরলাম এস প্রাইম। তাহলে এস কাঠামোতে যা যা মাপি তাকে আমরা নাম দিই কি মনে আছে, টি নাম দিই, এক্স নাম দিই। অন দি আদার হ্যান্ড এস প্রাইম কাঠামোতে যা মাপি টি প্রাইম, এক্স প্রাইম, আর দুজনের আপেক্ষিক বেগ হচ্ছে ভি। তো আমরা তো জানি সেই টি প্রাইম হবে টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। লরেঞ্জের রূপান্তর থেকে তোমরা এটা বের করতে পারবে। তো এই হচ্ছে দ্বিতীয় কাঠামো থেকে ওই বোমা দুটা ফাটার সময়ের ব্যবধান, এটা হচ্ছে প্রথম কাঠামো থেকে দেখা সময়ের ব্যবধান, আর এক্স হচ্ছে প্রথম কাঠামোতে তার স্থানের দিক থেকে কত দূরে অবস্থিত। ওকে, তাহলে আমরা ইজিলি এটা সলভ করতে পারি। প্রথম কথা খেয়াল করো, এটা হচ্ছে দ্বিতীয় কাঠামো থেকে দেখা, মানে রকেট থেকে দেখা দুইটা বোমা ফাটার সময়ের পার্থক্য, এবং আমি দেখলাম একই সঙ্গে ফুটেছে। তার অর্থ হচ্ছে আসলে কোনো সময়ের ব্যবধান নেই, এটা হবে 0। দুইটা একই সময় ফুটছে মানে গ্যাপটা হচ্ছে 0, কিন্তু এখানে কিন্তু গ্যাপ 0 না, প্রথম কাঠামোতে দেখা হয়েছে 5 মাইক্রোসেকেন্ড গ্যাপে এটা ফুটছে। সো এটা হচ্ছে 5 মাইক্রোসেকেন্ড মাইনাস ভি হচ্ছে তাদের আপেক্ষিক বেগ, এটা আমাদের নির্ণয় হবে। এক্স প্রথম কাঠামোতে বোমা দুইটার স্পেসে পার্থক্য কত, মানে কত স্থান দূরত্ব অবস্থিত, 5 কিলোমিটার। তাহলে ইন্টু 5 কিলোমিটার ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে একটু ক্যালকুলেট করলেই, পক্ষান্তর করলে চলে আসবে ভি ইন্টু 5 কিলোমিটার মানে 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়াল টু 5 মাইক্রোসেকেন্ড, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার মাইনাস 6। এটা সলভ করলে এখান থেকে আমরা ভি বের করে ফেলতে পারবো ইজিলি। লরেঞ্জের আরেকটা সিম্পল ম্যাথ, সাপোজ এস একটা কাঠামো, যথারীতি ভাবো একটা গাছ, এস প্রাইম আরেকটা কাঠামো, ধরে নেবে এটা একটা রকেট। তো এইখানে দেখা গেছে কোনো লোক খেয়াল করলো একই জায়গায় দুইটা ঘটনা ঘটছে, একই জায়গায়, তার মানে তাদের এক্সটা কিন্তু সেম।
মানে তাদের স্থানের গ্যাপ শূন্য, পার্থক্য নেই কোনো, একই পয়েন্টে। কিন্তু এক সময় ঘটে নাই, ঘটছে কি প্রথমটা ঘটার 1 মাইক্রোসেকেন্ড পর আরেকটা ঘটছে। হতে পারে দুইটা বোমা একই জায়গায় ফাটছে তার কাছে, কিন্তু একটা ফোটার 1 মাইক্রোসেকেন্ড পর আরেকটা ফাটছে। একই সময় রকেটটা চলে যাইতেছিল ভি বেগে সামনের দিকে, ওকে। সে দেখলো না, ঘটনা দুইটা 1 মাইক্রোসেকেন্ড ব্যবধানে ঘটে নাই, ঘটছে 2 মাইক্রোসেকেন্ড ব্যবধানে। কিন্তু তার কাছে কি ঘটনা দুইটা এক জায়গায় ঘটবে? আই মিন এ যেমন দেখছে এক জায়গায় ঘটছে ডিফারেন্ট একটা টাইম গ্যাপে, এর ক্ষেত্রে অন্য টাইম গ্যাপে ঘটছে এবং ঘটনা দুইটা একই জায়গায় ঘটবে কিনা। সো আসলে আমাদের বের করতে হবে ওর কাছে x0 ছিল, এর কাছে x কি হবে। ওকে, দেওয়া আছে ওর কাছে টাইম হচ্ছে t, এর কাছে টাইমের গ্যাপ হচ্ছে t প্রাইম। সো আমরা তো ফর্মুলা জানি লরেঞ্জের রূপান্তর থেকে, t প্রাইম ইকুয়াল টু t মাইনাস vx ডিভাইডেড বাই c স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস v স্কোয়ার বাই c স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, কোয়েশ্চেন এটাই বলা আছে, এক্সটা হচ্ছে কত গ্যাপে প্রথম কাঠামোর কাছে ঘটনা দুটো ঘটছিল, কত গ্যাপে, একই জায়গায়, সো কোনো গ্যাপ ছিল না, সো এটা হবে 0। তাহলে পরে থাকবে হচ্ছে টি প্রাইম ইকুয়াল টু টি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে টি প্রাইমও জানা আছে আমাদের, টিও জানা আছে। টি জানা আছে কত, 1 মাইক্রোসেকেন্ড, মানে প্রথম কাঠামোতে ঘটনাটা কত গ্যাপে ঘটছে, সো 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর টি প্রাইম দেওয়া আছে সেকেন্ড কাঠামোতে ওই ঘটনা কত সেকেন্ড গ্যাপে আমরা দেখতে পেয়েছি, সো 2 10 টু দি পাওয়ার -6। তাহলে এটা সলভ করলে আমরা ভি এর মানটা পাবো, এখানে সলভ করে আমরা ভিটা বের করতে পারবো। এরপরে কোয়েশ্চেন করছে হচ্ছে এস প্রাইমের কাছে ঘটনা দুইটা কি একই জায়গায় ঘটছে কিনা, দ্যাট ইজ এস প্রাইমের কাছে তাদের মধ্যবর্তী গ্যাপ কত। তো সেটা ফর্মুলা আমরা জানি, এক্স প্রাইম হবে এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, তাহলে এক্স আমরা জানলাম শুরু থেকেই যে প্রথম ক্ষেত্রে এই ঘটনা দুইটার মধ্যে স্থানিক কোনো গ্যাপ নেই, আর ওখান থেকে আমরা ভি বের করে ফেলতে পারবো। সো মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সলভ করলেই এই গ্যাপটা আমরা বের করে ফেলতে পারবো। সো এটা যেহেতু শূন্য আসবে না, বোঝা যাচ্ছে ওর কাছে কিন্তু ওই ঘটনা দুইটা একই জায়গায় মনে হবে না, মনে হবে দুইটা ভিন্ন জায়গায় ঘটছে। এটা হচ্ছে আপেক্ষিক বেগের একটা সুন্দর রূপান্তর। সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে গাছের কাঠামোটা, আর এটা হচ্ছে একটা বাস কিংবা রকেট। এই গাছ কাঠামো থেকে সেই বাস রকেট যাই হোক সেটা ভি সমবেগে এক্স অক্ষ বরাবর আগে যেতেছে। তো ওই অবস্থায় হ্যাঁ, ওই কাঠামোতে দেখতে পাইলাম একটা পাখির বেগ কিংবা একটা বলের বেগ হচ্ছে ইউ প্রাইম, ঠিক আছে। এই কাঠামোতে বসে আমি দেখতে পাইছি ইউ প্রাইম। তাহলে এস কাঠামো কত মাপবে ওই বলটার বেগ, ওই বলটার বেগ ও বলছে হচ্ছে এই কাঠামো বলছে ইউ প্রাইম, ও কত বলবে। কোয়েশ্চেন হচ্ছে এটা ইউ প্রাইম প্লাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ইউ প্রাইম ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার। মানে আগে এই টার্মটুকু ছিল না গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে, কিন্তু আমরা দেখছি আপেক্ষিকতার ক্ষেত্রে আগের গ্যালিলিও রূপান্তর পুরোপুরি খাটে না। তো এটা আমরা কিভাবে দেখবো, যেহেতু গ্যালিলিওকে কনভার্ট করছে হচ্ছে লরেন্স, মানে আগেরটার থেকে আরো নতুন ভার্সন নিয়ে আসছে, যেটা দেখানো যায় ইজিলি। কিভাবে একটু খেয়াল করে দেখো যে ইউ প্রাইম আসলে তো আমাদের ডিএক্স প্রাইম ডিটি এটাই বের করতে হবে, কারণ স্মরণের হারই হচ্ছে বেগ। তো ডিএক্স প্রাইম ডিটি প্রাইম এগুলো আমরা কোত্থেকে পাবো, লরেঞ্জের রূপান্তর থেকে আমরা ইজিলি বের করতে পারবো। লরেঞ্জের কনভার্সন থেকে আমরা জানি সেই যে মনে করে দেখো এক্স প্রাইম ছিল গামা, গামা সেই যে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ইন শর্টে লিখলাম এক্স মাইনাস ভিটি। আর টি প্রাইম ছিল গামা টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার। ওকে, তো এগুলো তো এক একটা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, তো এগুলো স্প্যান অফ টাইমের ক্ষেত্রেও লেখা যায়। তার অর্থ এটা 3:30 হতে পারে, আবার 3 মিনিট ধরে ঘটছে ঘটনাটা, সেটা হতে পারে। তো আমি যদি সময়ের ব্যবধান বুঝাই তাহলে আমরা এখানে ডিফারেন্সিয়াল ফর্মে লিখতে পারি ডিএক্স প্রাইম, তার মানে হচ্ছে দূরত্বের ব্যবধান। ওকে, ডিটি প্রাইম লেখার অর্থ হচ্ছে কতক্ষণ ধরে। তাহলে আমরা এগুলো ডিফারেন্সিয়াল ফর্মে লিখতেছি গামা ডিএক্স মাইনাস ভিডিটি, আর এখানে লেখা যায় গামা ডিটি মাইনাস ভি ডিএক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার। ওকে, এখন এই দুটো যদি ভাগ দিই তাহলে আমাদের ওই বেগের রাশিমালাটা চলে আসবে ডিএক্স প্রাইম ডিভাইডেড বাই ডিটি প্রাইম ইকুয়াল গামা গামা কাটা যাবে ডিএক্স মাইনাস ভিডিটি ডিভাইডেড বাই ডিটি মাইনাস ভিডিএক্স বাই সি স্কোয়ার। ওকে, আর ডিএক্স প্রাইম বাই ডিটি প্রাইম এটার নামই আসলে কি, সে যে বেগটা দেখেছে ইউ প্রাইম। তাহলে আমরা একটু পক্ষান্তর করে লিখতে পারি কি ইউ প্রাইম ইন্টু ডিটি মাইনাস ভিডিএক্স বাই সি স্কোয়ার ইকুয়াল ডিএক্স মাইনাস ভিডিটি। ওকে, তো আমাদের তো অ্যান্সারে লাগবে হচ্ছে ইউ, তার মানে ইউ তো আমরা জানি ডিএক্স ডিটি, তাই এটাকে এক ফর্মে নিয়ে আসতে হবে। আমাদের ডিএক্স কমন যদি নেই তাহলে ডিএক্স কমন নিলে এখানে পড়ে থাকে 1
আর ওই পাশ থেকে চলে আসবে ভি ইউ প্রাইম ডিভাইডেড বাই সি স্কোয়ার কমন ইকুয়াল, এখানে যদি ডিটি কমন নেই বাম পাশে নিয়ে, তাহলে এখানে থাকবে ভি প্লাস এখানে ডিটির কারণে ইউ প্রাইম। সো আমাদের আসলে চলে আসছে এই পাশে ডিএক্স ওই পাশে ডিটি। সো ডিএক্স বাই ডিটি হবে ইউ প্রাইম প্লাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ইউ প্রাইম ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাকে দেখো ইউ প্রাইম প্লাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ইউ প্রাইম ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার। আর ডিএক্স ডিটি এটাকে আমরা ইউ নামে ডাকি। তো এটি হচ্ছে আপেক্ষিক বেগের নতুন রাশিমালা, যেটা আগে গ্যালিলিও সরাসরি যোগ করে দিতে পারতো, যে একটা ট্রেনের উপর দিয়ে তুমি যদি ট্রেনটা যাচ্ছে, সাপোজ গ্যালিলিওর ক্ষেত্রে কী ছিল, এই একটা ট্রেন, ওকে, ট্রেনের উপরে একটা বল নিয়ে আমি দাঁড়ায় আছি। তো এখন ট্রেনটা যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে, আর উপরে বলটা ছুঁড়ে মারলাম 20 মিটার পার সেকেন্ড বেগে। তো একে তো ট্রেনের বেগ আছে, তার উপর আবার বলের আরেকটা বেগ দিছি, মানে আমি যদি বলের বেগ না দিয়ে সিম্পলি ধরেই রাখতাম, তাহলেই বাইরে কেউ দেখতো কি ট্রেনের সাথে সাথে বলটা সেকেন্ডে 30 মিটার করে আগে যেতেছে। তার উপর যদি আবার 20 মিটার বাড়তি বেগ দিই, তাহলে বাইরের কেউ দেখতো আসলে 30 যোগ 20 50। ওকে, কিন্তু যখন এই বলের বদলে এটা আলোর কাছাকাছি কোনো বেগে ছুঁড়ে মারা হবে, তখন কিন্তু আসলে এই দুটো যোগ করলে আলোর চেয়ে বেশি বেগ হয়ে যাবে, যেটা আইনস্টাইনের স্বীকার্য মতে সম্ভব না। এই কারণে আমাদের এই নতুন মডিফিকেশনটা দরকার, যেখান থেকে দেখানো যায় যে আসলে আলোর বেগ সবার কাছেই কনস্ট্যান্ট, এবং এমনকি দুইটা ফোটন যদি পরস্পরের দিকে আগায়, তাহলেও তাদের বেগ আসলে আলোর বেগের চেয়ে বেশি হবে না, তারা পরস্পরকে আলোর বেগেই দেখবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা একটু আগে এটা প্রমাণ করেছিলাম যে একটা কাঠামো ছিল এস, আর আরেকটা কাঠামো সাপোজ সেটা বাস, সেই বাসের ছাদ থেকে কেউ একটা বলকে ছুঁড়ে মারলো এক্স অক্ষে ইউ প্রাইম বেগে, তাহলে এখান থেকে কত দেখবো, গাছ থেকে কত দেখা যাবে যে বেগটা কত হবে, এবং সেটাই আমরা দেখলাম যে ইউ ইকুয়াল টু ইউ প্রাইম প্লাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ইউ প্রাইম ভি বাই সি স্কোয়ার। উল্টাটা যদি হতো যে না, এইখানে একটা বল ছুঁড়ে মারলাম যেটার বেগ হচ্ছে ইউ, তাহলে ইউ প্রাইম কত দেখবে, ওকে, আই মিন এইখানে গাছ থেকে যদি কেউ ছুঁড়ে মারে, তাহলে বাসওয়ালা কত দেখবে। কোয়াইট সিম্পল, এতক্ষণ ধরে ইউ প্রাইম বা এস প্রাইম কাঠামোটা ডান দিকে ভি বেগে যাচ্ছিল, কিন্তু এস প্রাইমের সাপেক্ষে এই গাছটা কিন্তু বাম দিকে যাচ্ছে, দ্যাট ইজ মাইনাস ভি। সো আমাদের পুরো ফর্মুলাটার জায়গায় ইউ এর জায়গায় আসবে ইউ প্রাইম, ইউ প্রাইমের জায়গায় আসবে ইউ, ওটা আসবে মাইনাস ভি, কারণ ভি এর জায়গায় মাইনাস ভি, 1 মাইনাস ইউ ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার। তার মানে সূত্রটা ওই আগের মতোই, এস প্রাইম কাঠামো থেকেও দেখা যাবে, এস কাঠামো থেকেও দেখা যাবে। তো এখান থেকে একটা নতুন কোয়েশ্চেন, যে এখানে যদি বলের বদলে একটা ফোটন ছুঁড়ে মারা হয়, ফোটন আমরা চিনি সে যে আলোর কণা, তো আমরা তো জানি আলোর জন্য আপেক্ষিক বেগ বলে কিছু নেই, মানে আলো যে ফ্রেম থেকে যেভাবেই দেখি না কেন আলোর বেগ সি হতে হবে শূন্যস্থানে। তো এটা আমরা এই সূত্র থেকে দেখাতে পারি কিনা খেয়াল করে দেখো। যদি এক কাঠামোতে দেখি যে আলোর বেগ সি, অন্য কাঠামোতে সি প্লাস ভি, সি মাইনাস ভি অর এটসেট্রা এগুলো হতে পারবে না, অন্য কাঠামোতেও সি দেখতে হবে। এটাই হচ্ছে আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্যটা। তো আমাদের এই ফর্মুলাটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা আমরা একটু চেক করি। সেটা কীরকম, ইউ হচ্ছে সে বলের বেগ, তাহলে ইউটা যদি আলোর বেগ হয়, দ্যাট ইজ প্রথম কাঠামোর থেকে আমি একটা ফোটন ছুঁড়ে মারছি এবং সেটার বেগটা আমরা জানি অলরেডি সি, তাহলে দ্বিতীয় কাঠামো বা বাসে বসা কোনো ব্যক্তি সেটাকে কত দেখবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউ প্রাইম হবে, মানে অন্য কাঠামো থেকে দেখা আলোর বেগ হবে সি মাইনাস ভি ডিভাইডেড বাই 1 মাইনাস সি ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার। ওকে, তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে সি মাইনাস ভি 1 মাইনাস ভি বাই সি। লসাগু করলে আমরা দেখতে পাবো সি মাইনাস ভি, নিচে সি মাইনাস ভি আর উপরে একটা সি গুণ আসবে, সি মাইনাস ভি কাটা, দ্যাট ইজ সি। এবং আমরা কিন্তু এটাই আশা করছিলাম আইনস্টাইনের স্বীকার্য থেকে, যে একজন আলোর বেগ যদি সি দেখে, অন্য কাঠামো যত বেগেই থাকুক, যে দিকেই থাকুক না কেন, অ্যান্সার কিন্তু সি। আচ্ছা, লরেঞ্জ রূপান্তর আরেকটা অঙ্ক হচ্ছে এরকম, সাপোজ এটা একটা পৃথিবী থেকে একটা রকেট সার্টেন একটা বেগ নিয়ে ছুটে যাচ্ছে, এটা হচ্ছে তাদের মধ্যবর্তী আপেক্ষিক বেগ ভি। তো রকেট পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ দূরে একটা তারা আছে। এখন এই রকেটটা সেখানে পৌঁছাতে টাইম লাগে রকেটের মতে, মানে রকেটের ভেতরে কেউ আছে তার মতে টাইম লাগে হচ্ছে 4.25 বছর। তো কোয়েশ্চেন হচ্ছে এই সিচুয়েশন করতে হলে এই রকেটের বেগ কত হইতে হবে। ওকে, তো এটা আমাদের দেখলেই বোঝা যাচ্ছে যে আমি যদি পৃথিবীকে এস কাঠামো ধরি, পৃথিবীর একটা কাঠামোর নাম দিলাম এস কাঠামো, আর তার থেকে গতিশীল কাঠামো রকেট, এটাকে নাম দিলাম এস প্রাইম কাঠামো। তাহলে এখানে সব সিচুয়েশন কিন্তু লরেঞ্জের মতো, যে পৃথিবী থেকে দূরত্ব দেওয়া আছে, তার মানে এক্স দেওয়া আছে, আর রকেটের মাপা দূরত্ব মানে মাপা সময়ের ব্যবধান সেটা দেওয়া আছে টি প্রাইম। ওকে, এটা অলরেডি দেওয়া আছে। তাহলে এদের মধ্যে রিলেট করে আমাদের ভিটা বের করে নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এস কাঠামো, দ্যাট ইজ পৃথিবী থেকে এক্স যেটা দূরত্বটা, রকেট এই যে তারা থেকে পৃথিবীর দূরত্বটা হচ্ছে ডি,
এই দূরত্বটাকে রকেটকে ক্রস করতে হবে। হ্যাঁ, তাতে টাইম লাগবে সাপোজ টি। তাহলে সেই টাইমটা সমান কি লেখা যায়? দূরত্ব অতিক্রম করতে হবে ডি, আর এদের মধ্যে আপেক্ষিক বেগ হচ্ছে ভি। তাহলে এই দূরত্ব ভি বেগে অতিক্রম করতে হলে সময় লাগবে ডি ডিভাইডেড বাই ভি। তো এবার আমরা একটু খেয়াল করে দেখি সেই যে লরেঞ্জের রূপান্তর কি বলে, টি প্রাইম এবং টি এর মধ্যে সম্পর্কটা কি, এবং এক্স প্রাইম আর এক্স এর মধ্যে সম্পর্কটা। তাহলে আমরা এখন দেখবো টি প্রাইম আর টি এর মধ্যে সম্পর্কটা কি। টি প্রাইম আর টি এর সম্পর্কটা ছিল এরকম, টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। 1 ডিভাইডেড বাই 1 বাই এই পুরো জিনিসটার নাম হচ্ছে গামা, আমরা আগে থেকে জানি, লরেন্স ফ্যাক্টর বলে এটাকে। তো জাস্ট সমীকরণগুলো দেখতে সুন্দর হয়। তাহলে গামা টাইমস টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার। তাহলে এবার আমি একটু বসাই দিই, কারণ টি প্রাইম দেওয়া হচ্ছে 4.25 বছর আর টি দেওয়া আছে ডি বাই ভি। তাহলে এই মানগুলো আমি যদি বসাই, প্রথমে টি এর বদলে ডি বাই ভি লিখলাম, ভি বাই সি স্কোয়ার, আর এক্স এর বদলে আমরা লিখতে পারবো ডি। এক্স এর পরিচয় ছিল সেই তারার দূরত্ব পৃথিবী থেকে বা এস কাঠামো থেকে। তাহলে আমি যদি একটু কমন নেই ডি বাই ভি কে, তাহলে গামা ডি বাই ভি 1 মাইনাস ডি বাই ভি কমন নিলে এখানে আসবে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কিন্তু আমাদের আবার চেনা, বিটা দিয়ে রিপ্লেস করবো। ওকে, ভি বাই সি কে আমরা বিটা বলি। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, রুট ওভার এটার মান যদি হয় গামা, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই গামা, দ্যাট ইজ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে লেখা যায় 1 বাই গামা স্কোয়ার। তাহলে আমরা এখানে এটা বসালে 1 বাই গামা স্কোয়ার ইন্টু গামা ডি ডিভাইডেড বাই ভি, কাটাকাটি করলে ডি ডিভাইডেড বাই গামা ভি। এই পর্যন্ত আমরা আনলাম ডি ডিভাইডেড বাই গামা টাইমস ভি। তো এবার একটু খেয়াল করি, টি প্রাইমের মান কিন্তু আমরা জানি 4.25 বছর, এটা বছর এককেই রাখলাম। আর ওদিকে ডি ডিভাইডেড বাই গামা ভি। তো এখান থেকে একটু খেয়াল করে দেখো এবার, এক আলোক বর্ষ এককটা কি আসলে? 1 লাইট ইয়ার যদি দূরত্ব হতো, এর অর্থ হচ্ছে আলোর বেগ নিয়ে তো আলো যাবে, সে 1 বছরে কতটুকু যায়? 1 লাইট ইয়ার সমান আসলে আলোর বেগ ইনটু 1 বছর। আচ্ছা, আপেক্ষিক বেগ রিলেটেড আরো একটা ম্যাথ এটা, যে পৃথিবী থেকে 0.9 সি ভেলোসিটি নিয়ে একটা রকেট এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কিছুক্ষণ পর রকেট থেকে আরেকটা ছোট পার্ট 0.9 সি বেগে ছুঁড়ে মারা হলো। ওকে, রকেট থেকে আরেকটা পোর্শন ছুঁড়ে মারছে সাপোজ। তো পৃথিবীতে দাঁড়ানো কেউ এইটার বেগ কত দেখবে? যদি নর্মালভাবে চিন্তা করি তাহলে 0.9 সি প্লাস 0.9 সি, গ্যালিলিও যেভাবে বলছিল যে একটা ট্রেনের উপর আরেকটা বল ছুঁড়ে মারলে দুইটা অ্যাড হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে 1.8 সি, দ্যাট ইজ আলোর বেগ ছাড়া যাবে। সেটা তো আবার পোস্টুলেট অনুসারে সম্ভব না। তো আমরা সেই যে এটাকে কাঠামো ধরলাম এস কাঠামো, এটাকে ধরলাম এস প্রাইম কাঠামো। তাহলে একটু আগে যে আমরা ফর্মুলাটা শিখছিলাম সেটা ডিরেক্ট অ্যাপ্লাই করা যাবে। এখান থেকে বেগ যদি ইউ প্রাইম দেখি, তাহলে 1 প্লাস ইউ প্রাইম ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে পৃথিবীবাসী দেখবে ইউ, সেটা কত হয় আমরা চেক করে দেখি। ইউ প্রাইম হচ্ছে 0.9 সি, ভি মানে তাদের মধ্যে আপেক্ষিক বেগ, সেটাও 0.9 সি ডিভাইডেড বাই 1 প্লাস 0.9 সি ইন্টু 0.9 সি ডিভাইডেড বাই সি স্কোয়ার। সলভ করলেই দেখবে এটা কিন্তু আর আলোর বেগে ছাড়ায় না, 0.994 সি। সো এই রিলেটিভিটি ফর্মুলাগুলো আসলে ওই আইনস্টাইনের সূত্র অনুসারেই করা। আমরা এবার ছোট ছোট কিছু ডেরিভেশন দেখব। যেমন আমরা নিউটনের সেকেন্ড ল অনুসারে জানতাম কিন্তু এফ ইকুয়াল টু এম এ। ওকে, এটা আসলে নিউটনের সেকেন্ড ল না, লটা ছিল এরকম, এফ ইকুয়াল টু ডিপি ডিটি, দ্যাট ইজ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, আর এসআই ইউনিট এটা সমান। তো আমরা চেক করে এরপর দেখলাম কি, যে ডিডিটি অফ এম ভি এর মধ্যে ম্যাস কনস্ট্যান্ট, সময়ের সাথে চেঞ্জ হচ্ছে না। ডিভিডিটিকে আমরা ত্বরণ নামে চিনি, অতএব এফ ইকুয়াল টু এম এ। এই ছিল সেকেন্ড ফর্মুলা ডিরাইভ ফর্মটা। কিন্তু আইনস্টাইনের সমীকরণ অনুসারে এইটাও একটু চেঞ্জ হবে, এফ ইকুয়াল টু এম এ না থেকে এটার চেহারা হয়ে যাবে এম নট এ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার 3। তো এটা কিভাবে হয় তো আমরা এটা একটু দেখে ফেলি। নিউটনের সেকেন্ড ল এখন অ্যাপ্লিকেবল, ডিডিটি অফ পি, এটাই কোনো সমস্যা নেই এখনো। তাহলে এটা সমান কি লেখা যায়? ডিডিটি অফ এম ভি, কিন্তু এম তো টাইম ডিপেন্ডেন্ট রাশিমালা, এটা সমান আমরা সেই যে জানতাম ভরের আপেক্ষিকতা থেকে এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ভি। এর মধ্যে এম নট এই টার্মটা সময়ের সাথে ডিপেন্ডেন্ট না, এম নটকে বাইরে নিয়ে আসলাম। তাহলে পরে থাকলে একটা ডিফারেন্সিয়েশন, তোমরা ইজিলি পারবা, ভি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে হরলমের ডিফারেন্সিয়েশনের ফর্মটা কেমন ছিল মনে করে দেখো। হরটার স্কোয়ার হবে, এটার স্কোয়ার,
হরটা ইনট্যাক্ট থাকবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর লবের ডিফারেন্সিয়েশন হবে, লব ছিল এটা ডিভিডিটি মাইনাস এইটুকু ডিফারেন্সিয়েশন, এতটুকু ডিফারেন্সিয়েশন, যে হরের ডিফারেন্সিয়েশনটা আমরা তো জানি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে রুট ওভার এক্স এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 রুট এক্স। তাহলে আমাদের এই ক্ষেত্রে হবে 1/2 রুট ওভার এক্স, মনে মনে ধরবো এই পুরো রাশিটাকে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা তো আসলে এক্স না, এটাকে তাই আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আবার ডিফারেন্সিয়েট করলে কত আসবে, 1 এর জন্য 0 আসবে, মাইনাস 1/সি স্কোয়ার, এটা কনস্ট্যান্ট, আর ভি স্কোয়ারকে করলে আসবে 2v ডিভিডিটি। ওকে, একটু লম্বা ডিফারেন্সিয়েশনটা। তাহলে আমরা যদি একটু শর্ট করি, আবার এম নট বাইরে আসলো, প্লাস এই ডিভিডিটি, এইটাকে কিন্তু আমরা এক নামেই চিনি ত্বরণ, তাহলে এই এ ফর্মটা বাইরে আসলো। সো অদ্ভুত হলেও সত্য, এফ ইকুয়াল টু এম এ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও বেশ কিছু রাশিওয়ালা বাকি রয়ে গেছে। তাহলে আমরা কী পাচ্ছি একটু খেয়াল করো, নিচে স্কোয়ার করলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে রুট ওভার এত, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, এই 2 আর এই 2 কাটা যাবে। তাহলে একবারে যদি লিখি, তাহলে এটা লসাগু করলে নিচে আসবে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সেই রুট আর এই রুট মিলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এখানে অলরেডি আছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে হরের ডিফারেন্সিয়েশন আর লবটা থাকবে ইনট্যাক্ট। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এম নট, এটা তো থাকলোই, ডিভিডিটি, এফটাকে আমরা অলরেডি ত্বরণ নামে চিনি, এম নট এ, এবার নিচে যেতে স্কোয়ার করা, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এই যে এটা যদি লসাগু করি, তাহলে নিচে আসবে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সেই রুট রুট মিলে হয়ে যাবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই মাইনাস মাইনাস মিলে হবে প্লাস, আর এই ভি আর বাইরের ভি মিলে হবে ভি স্কোয়ার, আর নিচে আছে সি স্কোয়ার। সো ভি স্কোয়ার সি স্কোয়ার কাটা, তাহলে পরে থাকলো আমরা এখানে যা বলেছিলাম, এম নট এ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার 3। কারণ কি, এটা স্কোয়ার মানে হচ্ছে 2বার রুট আছে, এখানে আরেকটা রুট, সো 3টা রুট, তাহলে এটার মানে আসলে গামা কিউব, শর্টে লেখে গামা কিউব এম নট এ। তাহলে আগে যে ফর্মুলাটা আমরা জানতাম এফ ইকুয়াল টু এম এ কিংবা এফ ইকুয়াল টু এম নট এ, সেটা আজকের থেকে হবে এফ ইকুয়াল টু গামা কিউব এম নট এ। তার একটা সিম্পল ডেরিভেশন দেখাও যে ভি মাচ লেস দ্যান সি, দ্যাট ইজ বস্তুর বেগটা যদি আলোর বেগের চেয়ে অনেক কম হয়, সেই ক্ষেত্রে বস্তুর গতিশক্তির যে রিলেটিভিস্টিক ফর্মুলা, মানে আইনস্টাইনের সমীকরণ থেকে যে ফর্মুলা আমরা পেয়েছি, সেটা ক্লাসিক্যাল সূত্রকে মেনে চলে। ক্লাসিক্যাল সূত্র কী ছিল, সেই যে গতিশক্তি সমান আমরা সেই যে শুরু থেকেই জানতাম হাফ এফ ভি স্কোয়ার, সেই ফর্মুলা মেনে চলবে। ওকে, আর রিলেটিভিস্টিক ফর্মুলা কি জানতাম, টোটাল এনার্জি, বস্তু টোটাল এনার্জি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। এর মধ্যে দুইটা পার্ট ছিল টোটাল এনার্জির, একটা ছিল স্থিতিশক্তি এম নট সি স্কোয়ার, আর একটা ছিল গতিশক্তি কে, সেটা সমান হবে টোটাল এম সি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু হবে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এর মধ্যে এম সমান আমরা অলরেডি সেই আইনস্টাইনের ভরের আপেক্ষিকতা থেকে জানি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। ওকে, তাহলে এম নট সি স্কোয়ার যদি আমরা কমন নিই, তাহলে থাকবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1। তো এটাকে আমরা যদি একটু দ্বিপদীতে ভাঙাই, তাহলে দাঁড়াবে কি, একটু খেয়াল করুন, এম নট সি স্কোয়ার, এটাকে লেখা যায় 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, মাইনাস 1। তাহলে এটাকে আমরা মনে মনে এভাবে ভাবি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, তাহলে ভাঙলে সেই যে 1 প্লাস এন এক্স এন প্লাস এন মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল টু এক্স স্কোয়ার, সেই যে দ্বিপদী টার্মগুলো সেগুলো আমরা এখন ভেঙে এখানে লিখি। তাহলে কাইনেটিক এনার্জি হবে এম নট সি স্কোয়ার, এখানে খেয়াল করো 1 প্লাস এক্স, সেই এক্সটা কিন্তু মনে মনে মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর টু দি পাওয়ার এন সেটা হচ্ছে আমাদের মাইনাস হাফ। তাহলে ফার্স্ট টার্ম হবে 1 প্লাস এন হচ্ছে মাইনাস হাফ, এক্স হচ্ছে মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এরপরে আরও অনেক টার্ম নেওয়া যায়, কিন্তু সেগুলো নিতে হবে না। কেন নিতে হবে না আমি এখনই বলতেছি। নিতে হবে না এই জন্য, এর পরের টার্মেই খেয়াল করে দেখো এখানে একটা এক্স স্কোয়ার আছে, তার মানে আমাদের এখানে আসবে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেটা এক্স এর স্কোয়ার, তার মানে ভি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার 4। তাহলে এখানে বলাই আছে ভি মাচ লেস দেন সি, তার মানে ভি বাই সি এই টার্মটা একের চেয়ে অনেক ছোট। তাহলে একের চেয়ে অনেক ছোট একটা সংখ্যা, সাপোজ 1 বাই 1000, এটাকে যদি টু দি পাওয়ার 4 করো, তাহলে আসলে কি দাঁড়াচ্ছে 1 বাই 1000
এরপর শূন্যের সংখ্যা বাড়তেছে 4টা। ব্যাপারটা বুঝে দেখো, তাহলে এটা কিন্তু শূন্যের সংখ্যা প্রায় 12টা হয়ে যাচ্ছে। তার অর্থ কি, মানে এটা প্রায় শূন্যের খুব কাছাকাছি চলে যাচ্ছে। তার মানে এর পরের টার্মগুলো আসলে আমাদের আর ভ্যালিড টার্ম থাকবে না, প্রায় শূন্য। এবং কোন শর্তের জন্য সেটা, যখন ভি বা বেগটা আলোর বেগের চেয়ে অনেক কম, তখনই একমাত্র এই টার্মগুলোকে আমরা উপেক্ষা করতে পারবো। তাহলে এই টার্মগুলো আমাদের আর লেখার দরকার নেই। তাহলে এই 1 আর লাস্টের 1টা কাটা যাবে, মাইনাস মাইনাসে প্লাস হবে। তাহলে পরে থাকবে এম নট সি স্কোয়ার ইন্টু মাইনাস মাইনাসে প্লাস হাফ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার কাটা, এবং অ্যান্সারটা খেয়াল করে আমাদের সবার পরিচিত হাফ এম ভি স্কোয়ার, যেটা আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে একই কথাই বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিলেটিভিটি আসলে ডিফারেন্ট কিছু না। এটা যদি আলোর বেগে খুব কাছাকাছি হয় তাহলে একটু নতুন ফর্মুলা, কিন্তু আলোর চেয়ে কম, অনেক কম প্র্যাকটিক্যাল বস্তু যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ক্লাসিক্যাল বা নিউটনের সূত্রগুলো অনেক ভালোভাবে অ্যাপ্লিকেবল। তো আরেকটা ডেরিভেশন হচ্ছে দেখাতে হবে ই স্কোয়ার সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, যেখানে পি এর পরিচয় হচ্ছে ভরবেগ, ই ফর টোটাল এনার্জি, এম নট হচ্ছে নিশ্চল ভর বা রেস ম্যাস, সি আলোর বেগ। তো ই ইকুয়াল টু আমরা অলরেডি জানি এম সি স্কোয়ার, দ্যাট ইজ আমরা চাইলে লিখতে পারি এম ইকুয়াল টু ওভার এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টাইমস সি স্কোয়ার। তাহলে ই স্কোয়ার সমান পাচ্ছি, উভয় পক্ষে স্কোয়ার করি, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওদিকে পি সি, পি সমান আমরা জানি এম ভি, পি হচ্ছে ভরবেগ, এম হচ্ছে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ভি সি। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি স্কোয়ার সি স্কোয়ার মানে হোল স্কোয়ার ইকুয়াল টু আসবে এম নট স্কোয়ার সি স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখন আমি যদি ই স্কোয়ার থেকে পি স্কোয়ার সি স্কোয়ার বিয়োগ করি, দ্যাট ইজ ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট স্কোয়ার সি স্কোয়ার ভি স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমি যদি এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এটা কমন নিই, তাহলে প্রথমটার জন্য থাকবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার ক্ষেত্রে এম নট স্কোয়ার কাটা যাবে, সি টু দি পাওয়ার 4 দ্যাট ইজ থাকবে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। লসাগু করলেই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, উপরে আসবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো কাটাকাটি গিয়ে পরে থাকবে হচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, দ্যাট ইজ ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু হবে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তো এটা একটা স্পেশাল কেস দেখানো যায়, সেটা হচ্ছে এই, আমরা যদি ফোটনের নিশ্চল ম্যাস 0 এটা বাই ডিফল্ট, তাই যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 0, দ্যাট ইজ পি সি সমান ই, দ্যাট ইজ পি সমান ই বাই সি। একটা চমৎকার বিষয় যে ফোটনের নিশ্চল অবস্থায় কোনো ভর থাকে না, কিন্তু তার কিন্তু একটা নির্দিষ্ট ভরবেগ আছে, আর এনার্জিটা ডিপেন্ড করে তার ফ্রিকোয়েন্সির উপর। সেই যে প্ল্যাঙ্কের সমীকরণ থেকে আমরা জানি ই সমান হচ্ছে এইচ নিউ বা এইচ এফ। আর একটা ডেরিভেশন হচ্ছে দেখাতে হবে ডিই ডিটি মানে এনার্জি পরিবর্তনের হার সমান এফ ভি, এটা রিলেটিভিস্টিক ক্ষেত্রেও প্রযোজ্য। এর মিনিংটা কি, ডিই ডিটি কিন্তু আমরা এই ফর্মে না চিনলেও পাওয়ার বা ক্ষমতার রাশিমালা হিসেবে কিন্তু আমরা চিনতাম যে পাওয়ার ইকুয়াল টু কি জানি ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইকুয়াল টু আবার এফ এস, সেই এফ এস বাই টি, এস বাই টিকে আবার লেখা যায় সমবেগ বা গড় বেগ এফ ভি। আর পাওয়ার তো আসলে কি জুল পার সেকেন্ড, দ্যাট ইজ ডিই ডিটি। সো এটা ক্লাসিক্যাল ক্ষেত্রে আমরা অনেক আগে থেকেই জানতাম যে ডিই ডিটি হবে এফ ইন্টু ভি। মজার ব্যাপার হচ্ছে রিলেটিভিটির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। কীরকম, রিলেটিভিটির ক্ষেত্রে আমরা একটু আগেই শিখলাম ই স্কোয়ার সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করি সময় রেসপেক্টে, তাহলে 2e ডিই ডিটি ইকুয়াল টু, তো এটা যেহেতু কনস্ট্যান্ট টাইমের সাথে চেঞ্জ হয় না, তো এটার জন্য তো ডিফারেন্সিয়েট করলে 0 পাবো। আর এর জন্য আসবে সি স্কোয়ার সামনে থাকবে, পি স্কোয়ারকে করলে আসবে 2p ডিপি ডিটি, আর বাকি কনস্ট্যান্ট টার্মটার জন্য আসবে 0। সো 2 কাটা যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি ডিই ডিটি যেটা আমাদের বের করতে হবে ইকুয়ালস পি সি স্কোয়ার ডিভাইডেড বাই ই ডিপি ডিটি। ওকে, তো আমাদের এখন পি আর ই এই রেশিওটা বের করতে হবে। তো এটা আমরা ইজিলি বের করতে পারি। পি ইকুয়াল টু আমরা জানি এম ভি, এম সমান আবার আমরা জানি এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ভি। ওদিক থেকে ই সমান আমরা জানি এম সি স্কোয়ার, এম সমান আবার জানি এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার।
তাহলে এখান থেকে পি ডিভাইডেড বাই ই যদি করি আমরা, তাহলে এম নট থেকে এই টার্মটুকু কিন্তু উভয়খানেই আছে, সো এটা বাদ। তাহলে ওখানে থাকবে পরে ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে আমরা ওখান থেকে পাচ্ছি ডিই ডিটি সমান হচ্ছে পি বাই ই ইন্টু সি স্কোয়ার। পি বাই ই সমান আমরা পাচ্ছি হচ্ছে ভি বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু ডিপি ডিটি। তাহলে সি স্কোয়ার কাটা পরে থাকলো ভি ইন্টু ডিপি ডিটি। এখন কারো কি মনে আছে নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে? নিউটনের সেকেন্ড ল ছিল বাহ্যিক বল সমান ভরবেগের পরিবর্তনের হার, ডিপি ডিটি সমান এফ। তাহলে আমরা যদি সেকেন্ড ল মেনে নিই তাহলে এফ ইন্টু ভি ইকুয়াল টু সেই ডিই ডিটি, যেটা ক্লাসিক্যাল ক্ষেত্রে আমরা জানতাম ক্ষমতা বা শক্তি পরিবর্তনের হারটাই হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি। টাইম ডাইলেশনের একটা অঙ্ক হচ্ছে এরকম, সাপোজ এটা হচ্ছে একটা বাস যেটা ভি বেগের সামনে যাচ্ছে একটা গাছ থেকে কিংবা একটা স্থির একটা প্ল্যাটফর্ম থেকে, রেল লাইন। তো ওইখানে বসে তুমি একটা এক্সপেরিমেন্ট চালাইতেছো যে 1 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম, ওকে? সেটা পড়তে তোমার কাছে একটা টাইম লাগবে। কোয়েশ্চেন হচ্ছে যে লোকটা বাসে আছে 25 মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছে, সে ওই টাইমটাকে কত দেখবে। তো আমি কত দেখবো সেটাকে বের করি, এবং পুরো ঘটনাটা যেহেতু আমার সাপেক্ষে স্থির, এই ঘটনাটা আমার এখানেই পড়তেছে, এটা কিন্তু একটু পর সামনে পড়বে না, একটু পর আরও সামনে পড়বে না। বাট ওর ক্ষেত্রে কিন্তু ঘটনাটা গতিশীল অবস্থায় দেখা, কারণ ও এখন দেখবে এইখানে, একটু পর দেখবে এটা আরও পিছিয়ে যাচ্ছে, কারণ সে যেহেতু 25 করে আগাচ্ছে, সে নিজের ভাবে স্থির, ভাবে এ 25 করে পিছিয়ে যাচ্ছে পার সেকেন্ডে। সো এ যদি ওরটা মাপে, মানে একজন যখন আরেকজনেরটা মাপতে যাবে সেগুলো হবে টি এম এল, আর যখন নিজেই নিজেরটা মাপবে তখন টি নট এম নট এল নট, এটা আমরা শুরুতেই বলে দিছি। সো সে যেটা মাপবে এটা হচ্ছে টি নট, ওকে? তাহলে টি নট আমাদের কীভাবে বের করবো, সেই যে ফর্মুলা এইচ ইকুয়াল টু কি হাফ জিটি স্কোয়ার, যেহেতু আদিবেগ শূন্য ছেড়ে দেওয়া বস্তু। তাহলে এখানে উচ্চতা দেওয়া আছে 1 মিটার সমান হাফ ইন্টু 9.8, এখান থেকে যে টাইমটা পাবো এটার নামই হচ্ছে টি নট। তাহলে সলভ করে আমরা টি নটটা বের করে ফেলতে পারবো, 2 ডিভাইডেড বাই 9.8 এর রুট। তাহলে শুরুর কাঠামোতে যেটা আছে সে টি নট বের করলো। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে টি বের করবে কীভাবে? তো আমরা ফর্মুলা জানি, টি সমান টি নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটা বসালে বুঝতে পারতেছি ক্যালকুলেটরে অনেক ছোট আসবে, তারপরেও তোমরা ট্রাই করে দেখবা। তো টি নটের ভ্যালুটা আমরা একটু আগে পাইছি √2/9.8। সাথে এরকম যখন অনেক ক্ষুদ্র মানগুলা, যেমন এখানে 25 আর এখানে আলোর বেগ, তো তখন দ্বিপদীর আশ্রয় নেওয়া ভালো, ওকে? আর ক্যালকুলেটর মান আসলে সেখান থেকেই করো। তাহলে আমরা দ্বিপদীতে ভাঙলে পাচ্ছি √2/9.8, 1 মাইনাস মানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলা যদি ভাঙি তাহলে 1 প্লাস এন এক্স এরপর ব্লা ব্লা, তাহলে আমাদের আসবে 1 প্লাস এন হচ্ছে মাইনাস হাফ, এক্স হচ্ছে মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এরপরের টার্মগুলো আমরা না নিলেও চলবে। চলবে এই জন্যই যে এই 25 মিটার পার সেকেন্ড বেগটা আলোর চেয়ে অনেক ছোট, তাই বাড়তি টার্মগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে √2/9.8, 1 প্লাস হাফ মাইনাস মাইনাস প্লাস, ভি হচ্ছে সেই 25 স্কোয়ার আর হচ্ছে 3×10⁸ স্কোয়ার, ওকে? এটা সলভ করলে যা পাবা, খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা চেঞ্জ আসবে, যে আগেটা যা পাইছে এটা প্রায় কাছাকাছি, কিন্তু এগুলো বড় হবে যখন এই বেগটা আলোর খুব কাছাকাছি যাবে। পৃথিবী আর এই হচ্ছে মঙ্গল গ্রহ। তো একটা রকেট যখন মঙ্গল গ্রহের পাশ থেকে যাচ্ছে অনেক ভেলোসিটি নিয়ে 0.5 সি আলোর বেগের 50% বেগ নিয়ে, তো যখন যাচ্ছে ওই সময় মঙ্গল গ্রহ থেকে একটা সিগন্যাল, ওখানে মনে করো একটা স্পেস স্টেশন আছে, ওখান থেকে একটা সিগন্যাল পাঠানো হচ্ছে পৃথিবীতে যে রকেট ছেড়ে এখন তোমাদের পৃথিবীতে ল্যান্ড করবে বা আসতে যাচ্ছে। তো এই সিগন্যালটা তো আর ইনস্ট্যান্টেনিয়াসলি আসতে পারে না, যেহেতু এটা আসতে একটা টাইম লাগে আলোর। তো সেটা আসছে 1125 সেকেন্ড পরে পৃথিবীতে আমরা জানতে পারলাম যে একটা সিগন্যাল আসছে, ওই রকেটটা আসতেছে। কোয়েশ্চেন হচ্ছে, তো পৃথিবীর থেকে আমি এখন তো বলবো যে কিছুক্ষণ পর রকেট আসবে, আসার পর সেই কোয়েশ্চেনটা হচ্ছে পৃথিবীবাসী কত বলবে যে রকেট কতক্ষণ পর ফিরছে। আর রকেট চারিকে যদি জিজ্ঞেস করি, রকেটকেই ফোন দিয়ে যদি জিজ্ঞেস করি তুমি কতক্ষণ পর ফিরছো, সেই কত বলবে এবং দুজন সেম বলবে কিনা। তো আমরা একটু খেয়াল করে দেখি যে এই সিগন্যালটা আসতে টাইম লাগছে হচ্ছে 1125 সেকেন্ড, ওকে? তাহলে এটাকে যদি আমি আলোর বেগ দিয়ে গুণ করি, তার অর্থ কি? আলো 1 সেকেন্ডে যায় সি, 1125 সেকেন্ডে যায় এই দূরত্ব। তার মানে আমরা আসলে পেয়ে গেছি পৃথিবী থেকে মঙ্গল আসলে কত দূরে অবস্থিত, ওকে? তাহলে এই দূরত্বটাই আসলে তাকে ক্রস করতে হবে। তাহলে আমরা জানি ডি ইকুয়াল টু ভিটি, এই ভিটাই হচ্ছে রকেটের বেগ, এই রকেটের বেগটি 0.5 সি, ওকে? আর এই ডিস্টেন্সটাই হচ্ছে 11.25 ইন্টু সি। তার মানে এই যে টাইমটা আমরা এখান থেকে বের করলাম, এই টাইমটাই হচ্ছে পৃথিবীবাসীর কাছে
রকেটটা আসতে কত টাইম লাগবে। কিন্তু পৃথিবীর কাছে রকেট কিন্তু প্রথমে এইখানে, তারপর এইখানে, তারপর এইখানে। সো কোনো একটা ঘটনা সে মাপতেছে যে গতিশীল অবস্থায়। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি রকেট চারিকাছেই ওর কত সময় লাগছে, ও কিন্তু নিজের সাপেক্ষে স্থির। ও শুরুতেও যা যা যেখানে দেখছে চেয়ারটা 3 সেকেন্ড পরেও তাই দেখবে, 3 বছর পরেও তাই দেখবে। সো রকেট চারি যখন নিজেই নিজেরটা মাপবে যে আমার আসতে কতক্ষণ লাগছে, সেটার নাম কিন্তু টি নট। তাই বি নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে টি নট। আর আমরা মাত্র যেটা বের করলাম এটা হচ্ছে পৃথিবী থেকে রকেটেরটা মাপছি যে আসতে তার কত টাইম লাগলো। সো টি নট এবং টি এর মধ্যে রিলেশন কোয়াইট সিম্পল, টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে টি নটটা সলভ করলেই হবে। একটু আগের ধাপ থেকে আমরা টিটা পেয়ে যাবো, তার সঙ্গে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণ করে দিলেই টি নটটা পাওয়া যাবে। পৃথিবী থেকে 0.6 সি ভেলোসিটি নিয়ে একটা রকেট চলে যাচ্ছে। তো এদের মধ্যে যখন গ্যাপ 5 × 10⁸ কিলোমিটার হইলো, ওই মোমেন্টে পৃথিবী থেকে একটা লাইট সিগন্যাল আমি ছেড়ে দিলাম যেটা রকেটে পৌঁছানোর জন্য। আবার বলতেছি পৃথিবী থেকে 0.6 সি ভেলোসিটি নিয়ে একটা রকেট যাচ্ছে। তো যাচ্ছে যাচ্ছে তাদের গ্যাপ বাড়তেছে, গ্যাপ বাড়তে বাড়তে যখন 5 × 10⁸ কিলোমিটার, তখন আমি একটা সিগন্যাল মারলাম। কোয়েশ্চেন হচ্ছে এই সিগন্যালটা কখন রকেটে পৌঁছাবে। এই কথাটা তো দুইজন বলবে, রকেট চারি বলবে যে আমার কাছে এতক্ষণ পর পৌঁছেছে, আমি বলবো আমি এতক্ষণ পরে দেখতে পাইলাম যে রকেট চারি কাছে পৌঁছেছে। সো আমরা দেখি এটা কীভাবে সলভ করবো। প্রথমত ধরলাম এটা ডিস্টেন্স হচ্ছে ডি। এখন একটু খেয়াল করো, আমি এটাও ধরে নিলাম পৃথিবীর হিসাবে, মানে পৃথিবীর অবস্থিত কোনো লোকের হিসাবে এই সিগন্যালটা T1 টাইম পরে গিয়ে রকেটের কাছে পৌঁছেছে। তাহলে T1 টাইম পর নিশ্চয়ই রকেটটা এখানে নাই। খেয়াল করে দেখো, সাপোজ রকেটটা এখন এইখানে, কারণ রকেটটা চলতেছিল অনেক বেগ নিয়ে। T1 টাইম পর সেইখানে, তাহলে T1 টাইমে নিশ্চয়ই আলোটাকে আসলে এই গ্যাপটুকু অতিক্রম করতেছে টোটালি। এতটুকু না কিন্তু, এতটুকু ইনিশিয়াল গ্যাপ। ওকে, তারপর রকেটও সামনে যাচ্ছে, সিগন্যালও যাচ্ছে, যেতে 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 এই ডিস্টেন্সটার নাম দিলাম D1, মানে আলো কতটুকু পৌঁছেলো রকেট পর্যন্ত যেতে। সেই ডিস্টেন্স D1 সমান কত হবে, আলোর বেগ ইন্টু টাইম লাগছে T1, কোয়াইট ইজি। আবার সেই একই দূরত্বটাকে লিখতে পারি কি, খেয়াল করে দেখো, অলরেডি ছিল কিন্তু D, ওকে, আর ওই T1 টাইমের মধ্যে এটা কিন্তু ভি বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছিল রকেটটা। তাহলে ভি বেগ নিয়ে T1 টাইমে কতটুকু যাওয়া যায়, VT1। তাহলে এই দূরত্বটা আসলে একই, রকেট যতটুকু গেছে ততটুকু দূরত্বই আসলে সিগন্যালটাকে পৌঁছে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে ইজিলি লিখতে পারি T1 কমন নিলে C মাইনাস ভি ইকুয়াল টু ডি। অতএব এখান থেকে লিখতে পারি T1 ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই C মাইনাস ভি। সবকটা ভ্যালু আমাদের জানা আছে, এখান থেকে T1টা বের করা যাবে। কোয়েশ্চেন হচ্ছে T1টা কার হিসেবে, পৃথিবীবাসী নিজের সিগন্যাল নিজেই দেখছে, সো তার সাপেক্ষে ঘটনাটি স্থির। সো সে কিন্তু আসলে টি নট দেখছে, ওকে। আর রকেট চারি যখন দেখবে সে কিন্তু একটা গতিশীল অবস্থায় আছে, মানে তার সাপেক্ষে সিগন্যালটা গতিশীল। গতিশীল মানে এই তার দিকে আসতেছে সেটা না, এখানে সিগন্যাল প্রেরণ করাটা হচ্ছে আসলে ঘটনাটা। সেই ঘটনাটা পৃথিবীবাসীর কাছেই ঘটছে, ওকে, তাই তার জন্য টি নট। আর যেটা রকেট চারি দেখবে সে ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে সে দেখবে টি নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, ভেলোসিটি দেওয়া আছে, টি নট আমরা একটু আগেই জানলাম। তাহলে এখান থেকে রকেট চারি গেছে কত মনে হবে এটা বের করা যাবে। তো এবার আলোচনা ফটো তড়িৎ ক্রিয়া নিয়ে। তো এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো কোয়াইট ইজি। যে দেওয়া আছে একটা জিনিসের, একটা ধাতু, সাপোজ সিজিএম ধাতু বা এটসেট্রা, এখানে একটা আলো পরে এসে, আলো আসার সাথে সাথে একটা শক্তি নিয়ে আসে, আমরা জানি আলোর শক্তি হচ্ছে E = hf, ওকে। তারপরে এখানে যে ধাতুর মধ্যে এই যে মেটালিক বন্ধনে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে সে ছুটায় ফেলে, ছুটানোর পর সে একটা গতিশক্তিও দান করে। তো সেটা কীরকম, ইলেকট্রন যেহেতু একটা বন্ধনে আবদ্ধ থাকে, সেই বন্ধন শক্তির নাম দিলাম ফাইন ওয়ার্ক, যেটাকে বলা হয় কার্যাপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। আর এরপর যে গতিশক্তি দেয় সেটাকে নাম দিলাম কে, ওকে। তার অর্থ এই আপতিত আলোর শক্তি দুইটা কাজে ব্যয় হয়েছে। প্রথমত ইলেকট্রনকে ছুটায়, ছুটানোর পর যেটুকু শক্তি অবশিষ্ট থাকে তা দিয়ে গতিশক্তি দান করে, সে দ্রুত দৌড়াতে থাকে। তাহলে আমাদের ফর্মুলায়, আমাদের কোয়েশনে বলা আছে ল্যামডা নট দেওয়া আছে, এফ নট সরাসরি দেওয়া নেই। ল্যামডা নট কোন কাজে লাগবে আমাদের, কোনো মতে ছোটাতে যে শক্তিটা লাগে সেটার নামই হচ্ছে ফাই নট বা কার্যাপেক্ষক। সেটা সময় লেখা যায় এইচ এফ নট, ওকে। এফ নটকে আবার কি লেখা যায়, সি বাই ল্যামডা নট। তাহলে সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে কনস্ট্যান্ট প্ল্যাঙ্কের, ল্যামডা নট গিভেন। তাহলে আমরা আসলে এখান থেকে ফাই নটটা বের করতে পারবো। এরপরে হচ্ছে 1800 অ্যাংস্ট্রম যদি আলো এসে পড়ে এত ল্যামডার, তাহলে সেক্ষেত্রে কাইনেটিক এনার্জিটা কত হবে। তাহলে এটা আমরা ইজিলি বলতে পারি টোটাল এনার্জি সমান হচ্ছে ফাই নট প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে টোটাল এনার্জি সমান কি, এইচ এফ, এটা সমান একটু আগে আমরা বের করলাম এইচ এফ নট প্লাস কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম।
এইচ এফটাকে লেখা যায় সি বাই ল্যামডা, এই ল্যামডা গিভেন 1800 অ্যাংস্ট্রম মিটারে নিয়ে নিবা। এটা হচ্ছে সি বাই ল্যামডা নট, সেটাও নটটাও গিভেন। এখান থেকে নট আর ল্যামডার ভ্যালুটা যখন ইনপুট দিবা কে ম্যাক্সটার মান বের করা যাবে ইজিলি। ওকে, মানে ম্যাক্সিমাম ফর্মুলাগুলো এরকমই এই চ্যাপ্টারে। তো এটা মনে করো একটা আপতিত আলো যার শক্তি হচ্ছে 4.9 ইলেকট্রোভোল্ট, আর যে ধাতুর উপর পড়ছে তার কার্যাপেক্ষক হচ্ছে 4.5 ইলেকট্রোভোল্ট। তো এইটা যেহেতু আলো একটা পার্টিকেলের মতো অ্যাটিটিউড করবে, ফটোতড়িৎক্রিয়া মানে এটা আলোর তরঙ্গ ধর্ম না, কণা ধর্ম। তো সে একটা ধাক্কা দেবে, ওকে, তাহলে ফলে একটা ঘাত সৃষ্টি হবে। তোমরা বলের ঘাতের নাম শুনছো, তাহলে বলের ঘাত তো তোমরা অলরেডি জানো, সেই যে বলের ঘাত সমান হচ্ছে এফ ইন্টু টি। এফ ইন্টু টি, যেটাকে তোমরা আসলে সেই ভরবেগের পরিবর্তন বা ভরবেগ হিসেবে জানতা। তার মানে আমাদের আসলে ভরবেগটা বের করতে হবে। তাহলে সেটা কিভাবে বের করা যায় খেয়াল করে দেখো। আপতিত আলোর শক্তি হচ্ছে ই, এটা ব্যয় হবে দুই কাজে। একটা হচ্ছে কার্যাপেক্ষক, দ্যাট ইজ মেটাল থেকে ছুটাতে, প্লাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি দিতে, কত গতিশক্তি দিতে পারবো। এখান থেকে 4.9 ইলেকট্রোভোল্ট এগুলো কনভার্ট করে নিবা। ফাই নটের ভ্যালু আমরা জানি 4.5 ইলেকট্রোভোল্ট। তাহলে এটা ক্যালকুলেট করে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা আমরা পেয়ে যাব। ওকে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পেলে সুবিধা হচ্ছে আমাদের মোমেন্টাম বের করতে পারলে ওইটাই আসলে বলের ঘাতের সমান। তাহলে কাইনেটিক এনার্জি এবং মোমেন্টামের মধ্যে রিলেশন আমরা অনেক আগে থেকেই জানি। কে সমান বা গতিশক্তি সমান পি স্কোয়ার বাই টুয়াইস এম। পি হচ্ছে ভরবেগ, এম হচ্ছে ম্যাস। সলভ করলে এখান থেকে পি পেয়ে যাবো। আর পি হচ্ছে আসলে আমাদের ভরবেগটা কিংবা বলের ঘাতটা। একটা আলো এসে পড়লো, সাপোজ তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। আলো এসে পড়ে এই যে ফাই নট বা এত 1.9 ইলেকট্রোভোল্ট কার্যাপেক্ষক বিশিষ্ট একটা ধাতু থেকে একটি ইলেকট্রনকে ছুটাইছে। ওকে, আমি সাদা দিয়ে দেখেছি। সেই ইলেকট্রনটা গিয়ে এবার একটা হাইড্রোজেন অ্যাটমকে ধাক্কা দিছে। হাইড্রোজেন অ্যাটমের মধ্যে তো আমরা জানি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটাকে ছুটাই দিতে পারছে কোনো মতে। আমরা জানি হাইড্রোজেন অ্যাটম থেকে কোনো ইলেকট্রনকে ছুটাইতে হলে 13.6 ইলেকট্রোভোল্ট শক্তি দেওয়া লাগে, কারণ তার গ্রাউন্ড স্টেট এনার্জি হচ্ছে 13.6 মাইনাস 13.6, মিনিং হচ্ছে সে আটকানো এত এনার্জি দিয়ে। তাই এত এনার্জি যদি তাকে প্রোভাইড করতে পারি তাহলে সে ওখান থেকে ছিটকে যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি এই আলোর এত শক্তি ছিল যে সে এই ধাতু থেকে ইলেকট্রনকে ছুটাইতে পারছে, এবং সেই ইলেকট্রনের এত বেশি গতিশক্তি ছিল যে সে ধাক্কা দিয়ে ওই ইলেকট্রনটাকে ছুটাই দিতে পারছে। তো আসলে আমার কথার মিনিংটা হচ্ছে লাস্ট পর্যন্ত বের করতে হবে কত ল্যামডার আলো পড়লে এটা পসিবল। তাহলে আমরা জানি ই সমান ফাই নট প্লাস কে ম্যাক্স। ওকে, তাহলে ই সমান তো আমরা জানি এইচ সি বাই ল্যামডা। ফাই নট দেওয়া আছে 1.9 ইলেকট্রোভোল্টকে আমরা কনভার্ট করে নিতে হবে। এবার কে ম্যাক্স, এই কে ম্যাক্সটাই আসলে কি গ্রাউন্ড স্টেটের এনার্জি, কারণ ওই পরিমাণ গতিশক্তি দিয়েই সে গ্রাউন্ড স্টেট থেকে সরাতে পারছে। সো এখান এটা ইলেকট্রোভোল্টে আছে যেহেতু এই 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে জুলে কনভার্ট করে নিবা। তাহলে এখান থেকে ল্যামডাটা ক্যালকুলেট করতে পারবো। তো এই হচ্ছে ফটোতড়িৎক্রিয়া এক্সপেরিমেন্টাল সেটআপ। কোয়েশ্চেন করা হয়েছে যে এখান থেকে আলো এসে পড়লো যার ফ্রিকোয়েন্সি আমরা জানি না এফ। এই হচ্ছে ক্যাথোড যার উপর আলো এসে পড়বে, এবং ক্যাথোড যেহেতু একটা ধাতু তার সূচন কম্পাঙ্ক দেওয়া আছে 6 10 টু দি পাওয়ার 14 হার্জ, মানে মিনিমাম এত হার্জের ফ্রিকোয়েন্সি কারেন্ট মানে আলো এসে যদি পড়ে তাহলে ইলেকট্রনকে ছুটাতে পারবে। এখন ইলেকট্রনকে যদি ছুটাতে পারে সেই ইলেকট্রনের কিন্তু একটা সার্টেন গতিশক্তি পাবে, সেই গতিশক্তির কারণে সে অন্য প্লেটে চলে যাবে, কারেন্ট ফ্লো করা শুরু করবে। আমরা এখানে কোনো একটা এমিটার রাখলে দেখতে পাবো যে তার কাটা ডিফ্লেক্ট করতেছে। তো কোয়েশ্চেন হচ্ছে আমি যদি এইভাবে ব্যাটারিটা রাখি তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, এই ইলেকট্রনগুলোর চার্জ হচ্ছে মাইনাস, তাহলে এই প্লাস প্লেটটা তাকে টেনে ধরবে পেছন দিকে। প্রথম দিকে পারবে না, টেনে ধরার পরও ইলেকট্রন এত বেশি গতিশক্তি এত বেশি দৌড়ের উপর ছিল যে ওই পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং কারেন্ট আমরা পাচ্ছিলাম। এরপর আমি ধীরে 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 এইটা মনে করো একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স, আমি বাড়াতে 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 একটা সময় 3 ভোল্টে নেওয়ার পর সব কয়টা ইলেকট্রন এই পাতে ফেরত আসতে বাধ্য হয়েছে, ফলে এখানে আমি কারেন্ট আসলে শূন্য পাইছি। এই ভোল্টেজটার নাম তোমরা সবাই জানো স্টপিং পোটেনশিয়াল, যেটার মাধ্যমে আমরা সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রনকেও থামাই দিতে পারি, সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রনকে। তার মানে আসলে এই ভোল্টেজ দিয়ে যে শক্তি দিছি তা ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির সমান। ওকে, তাহলে কোয়েশ্চেন করছে কত ফ্রিকোয়েন্সির আলো আমাদের এখানে পড়ছিল। তাহলে ই সমান আমরা জানি ফাই নট প্লাস কে ম্যাক্স। তাহলে ই হচ্ছে এইচ এফ কোয়াইট ইজি, ফাই নট হচ্ছে এইচ এফ নট কার্যাপেক্ষক, আর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম সেটা আসলে কিভাবে বের করা যায়, কত ভোল্টেজ আমি অ্যাপ্লাই করছিলাম, ভোল্টেজ স্টপিং। কিন্তু ভোল্টেজ আর কাজ তো আর সমান না, এটা তো একটা শক্তি। ওকে, তাহলে আমাদের সেই সম্পর্কতে যেতে হবে ডাব্লিউ সমান ভি কিউ, তার মানে কাজ সমান ভোল্টেজ ইন্টু চার্জ। এখানে চার্জগুলো হচ্ছে কত, ইলেকট্রনের চার্জ। সো ইলেকট্রনের চার্জ পোটেনশিয়াল সব জানা আছে, এফ নট জানা আছে, সলভ করলেই এফটা পাওয়া যাবে।
স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সির যদি একটা গ্রাফ প্লট করতে বলা হয় তোমাকে, আমাদের ইকুয়েশন কি বলে? E ইকুয়াল টু ফাই নট প্লাস কে ম্যাক্স। ওকে, ই সমান আমরা জানি HF, ফাই নট হচ্ছে HF নট, কে ম্যাক্স হচ্ছে EVS, একটু আগে আমরা শিখলাম স্টপিং পোটেনশিয়াল টাইমস চার্জ। তাহলে এখান থেকে যেহেতু আমাদের ওয়াই অক্ষে রাখতে হবে স্টপিং পোটেনশিয়াল, তাহলে EVS ইকুয়াল টু HF মাইনাস HF নট, অর্থাৎ VS ইকুয়াল টু H/EF মাইনাস H/EF নট। তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ঢাল, এই পুরোটা হচ্ছে সি। তাহলে সিচুয়েশনটা কি দাঁড়ালো? ওয়াই ইকুয়াল টু mx মাইনাস সি। তার মানে গ্রাফটা একটা স্ট্রেট লাইন, ওকে, যার ঢালটা পজিটিভ কিন্তু কাটবে ওয়াই অক্ষকে নেগেটিভ অ্যাক্সিসে। ওকে, তাহলে এটা একটা স্ট্রেট লাইন। এই অ্যাঙ্গেলটাকে যদি থেটা বলি তাহলে ট্যান থেটা হবে ঢাল। তাহলে আমাদের কোয়েশন অনুসারে ঢাল হচ্ছে H/E, আর কাটবে কত দূরে গিয়ে? এটাই হচ্ছে আমাদের সি, ওয়াই অক্ষকে কত দূরে কাটে সেটা হচ্ছে H/E F নট। ওকে, আর পুরো গ্রাফটা দেখতেই পাচ্ছি ওয়াই ইকুয়াল টু mx মাইনাস সি কিংবা ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। তার মানে এটা একটা স্ট্রেট লাইন। ওয়াই অক্ষে থাকবে হচ্ছে আমাদের স্টপিং পোটেনশিয়াল, আর এখানে থাকবে হচ্ছে এফ, আর এই সেই বিখ্যাত পয়েন্ট এফ নট। তাহলে আমরা দেখতে পাচ্ছি সূচন কম্পাঙ্কের আগ পর্যন্ত, এখানে খেয়াল করে দেখো, সূচন কম্পাঙ্ক যেই শুরু হলো এরপর থেকে হচ্ছে যত ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকবে স্টপিং পোটেনশিয়াল তত বাড়তে থাকবে। কারণ খুব সিম্পল, ফ্রিকোয়েন্সি যত বাড়বে আপতিতলের এনার্জি তত বাড়বে, তাকে থামাইতে তত বেশি ভোল্টেজ আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমরা অনেকেই বইয়ে জানতে পারছি যে ফটোতড়িৎ ক্রিয়া তো ক্লাসিক্যাল মেকানিক্স আসলে মানে না। ফটোতড়িৎ ক্রিয়ার মাধ্যমে আমরা প্রথম জানতে পারলাম যে ফোটন যখন ইলেকট্রনকে আঘাত করে অনেকটা পার্টিকেলের মতো অ্যাটিটিউড করে। কীরকম? একটা বল যেমন আরেকটা বলকে হিট করার সময় সাথে সাথে মোমেন্টাম ট্রান্সফার করে দেয়, যে হিট করার সাথে সাথে বা কোলাইড করার সাথে সাথে অন্য ডিরেকশনে পাঠিয়ে দেয়, একইভাবে এরাও কোনো টাইম নেয় না। ফোটন পরে তো ইলেকট্রন ছুটে যায় বা ইলেকট্রনের বেগ চেঞ্জ হয়ে যায়। কিন্তু আগে যে ক্লাসিক্যাল মেকানিক্স সেই অনুসারে একটা ইলেকট্রন ছুটে বের হয়ে দৌড় দিতে কী পরিমাণ টাইম লাগতো আমরা এখান থেকে একটা এস্টিমেশন পাবো। এই জন্য অঙ্কটা বেশ স্পেশাল। কোয়েশন করছে এরকম আলো পড়ছে যার তীব্রতা হচ্ছে 10⁻⁵ ওয়াট পার মিটার স্কোয়ার। ওয়াট তো আমরা বুঝি জুল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে পড়তেছে প্রতি একক ক্ষেত্রফলে। আর এই যে সারফেসটা ধাতুর, সেই সারফেসের ক্ষেত্রফল হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার। এটার কার্যাপেক্ষক হচ্ছে 2 ইলেকট্রোভোল্ট। আর আমরা ধরে নিচ্ছি যে আলোগুলো পড়তেছে তার প্রথম 5টা স্তরের মধ্যেই সব আলো শোষণ হবে। ওকে, তো কোয়েশন হচ্ছে একটা ইলেকট্রন ছুটতে হলে কি পরিমাণ সময় লাগবে, মানে ঘটনাটা কি তাৎক্ষণিক হয় কিনা ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে। তো আমরা এস্টিমেট করে নেব যে এখানে এক একটা পরমাণু, সেই পরমাণুর জায়গা বা ক্ষেত্রফল খুবই সামান্য। তোমরা অনেকে জানো বোধ হয় 10⁻⁻20 মিটার স্কোয়ারের মতো। অনেকটা এস্টিমেশন করাও যায়। সাপোজ বৃত্তাকার যদি ধরো, আমরা তো সেই এক একটার ব্যাসার্ধ জানতাম 10⁻10 এর মতো। সো আলটিমেটলি এটা খুব ক্লোজ এস্টিমেট, 10⁻20 বর্গমিটার, কারণ এটা হচ্ছে এক একটা পরমাণুর ব্যাসার্ধ 12। এটা যদি একটা পরমাণুর ক্ষেত্রফল হয় তাহলে আমি বলতে পারি 10⁻20 বর্গমিটার এলাকায় থাকে একটা অ্যাটম। ওকে, আর আমাদের এখানে ক্ষেত্রফল কত? 2 সেন্টিমিটার স্কোয়ার। তো 2 সেন্টিমিটার মানে 2 10⁻⁴ মিটার স্কোয়ার। এত এলাকায় থাকে 1/10⁻20 ইন্টু 2 10⁻⁴। এটা তো গেল আপার সারফেস। এরকম একটা লেয়ার না, টোটাল 5টা লেয়ারে এরকম পরমাণু ভরা। তাহলে 5টা লেয়ারে মোট অ্যাটম এই সংখ্যাটা ইন্টু 5, এবং এটা দেখতে পাবো প্রায় 10⁻17টা। ওকে, এখন একটু খেয়াল করে দেখো, এই আলোগুলো পড়তেছে কি প্রতি সেকেন্ডের প্রতি বর্গমিটার এলাকায়। তাহলে আমরা বলতে পারি এই সেই 10⁻17টা অ্যাটম পার সেকেন্ডে, ওকে, কি পরিমাণ ক্ষমতা নিচ্ছে খেয়াল করে দেখো। 10⁻⁵ ওয়াট পার মিটার স্কোয়ার, মানে প্রতি একক ক্ষেত্রফলে। কিন্তু এরকম ক্ষেত্রফল আছে 2 সেন্টিমিটার স্কোয়ার করে, তাহলে ইন্টু 2 10⁻⁴ এত জুল। ওকে, প্রতি সেকেন্ডে যেহেতু বলেই ফেলছে আর ওয়াট বলা যাবে না, তাহলে প্রতি সেকেন্ডে এতখানি শক্তি নিচ্ছে। তাহলে এরকম প্রত্যেকটা অ্যাটম, কারণ এক একটা অ্যাটম যদি ওই পরিমাণ শক্তি পায় তাহলে ইলেকট্রনগুলো ছুটবে। আমরা ধরে নিতেছি প্রত্যেক অ্যাটম থেকে একটা মাত্র ইলেকট্রন তড়িৎ পরিবহনে হেল্প করবে বা বাইরে চলে যাবে। তাহলে আমাদের এতগুলো অ্যাটম পার সেকেন্ডে শক্তি নেয় এত জুল, অর্থাৎ একটা অ্যাটম পার সেকেন্ডে শক্তি নেয় 10⁻⁵
2 × 10⁻⁴ ডিভাইডেড বাই 10⁻17 এত জুল। ওকে, এবার একটু খেয়াল করে দেখো, আমাদের ছুটতে হলে শক্তি লাগবে কত আসলে? 2 ইলেকট্রোভোল্ট। 2 ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে 2 × 10⁻19 এত জুল শক্তি আমাকে লাগবে প্রত্যেকটা অ্যাটমকে। তাহলে আমি দাবি করতে পারি এই যে এত জুল, এই এত জুল শক্তি নিচ্ছে 1 সেকেন্ডে প্রত্যেকটা অ্যাটম। তাহলে 2 × 10⁻19 জুল শক্তি নেবে, তোমরা হিসাব করে পেয়ে যাবা 1 ডিভাইডেড বাই ওই সংখ্যাটা ইন্টু 2 × 10⁻19। এবং আশ্চর্য হলেও সত্যি এটা আসবে প্রায় 6 মাসের মতো। মানে জাস্ট অঙ্কটা এই জন্যই দেখানো যে ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে নর্মাল তীব্রতার আলো যদি পড়ে, সেই ক্ষেত্রে একটা সিঙ্গেল অ্যাটম থেকে ইলেকট্রন ছুটতে এত সময় লাগবে, যেতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে তাৎক্ষণিক, কারণ তারা ওয়েভ শক্তি দিতে যত টাইম লাগে সেরকম করে বিবেচনা করতো। এই কখনোই তার আলোকে বলের মতো বিবেচনা করেনি বা পার্টিকেলের মতো বিবেচনা করেনি। এইখানে ওই তাৎক্ষণিক যে ভরবেগের রিলেশনগুলো তখন তারা বের করতে পারেনি এবং অসামঞ্জস্য দেখা দিচ্ছিল।